হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার লাভার অভিজিৎ। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকেও উইকেন্ড সানডেতে আজ তোমাদের নিয়ে যাব আরও একটা অফবিট প্লেসে। যদিও এটা একটা মন্দির, তো দেখতে থাকো যে আমরা ঠিক কোথায় যাই। আমরা কৈচর থেকে রওনা হয়েছিলাম, এরপর জাজিগ্রাম মোড় হয়ে কেতুগ্রাম ও পাঁচুন্দি এই রোডের ওপর দিয়ে আমরা যাব। যারা কলকাতা থেকে আসতে চাও তারা কলকাতা থেকে কাটোয়া এবং কাটোয়া থেকে বাস ধরে আসতেও পারো। সামনেই পড়লো চরকি ব্রিজ। এটা আসলে অজয় নদের উপর তৈরি একটি ব্রিজ। বর্ষা অল্প থাকার জন্য এখন নদীতে খুব বেশি জল নেই, তা সত্ত্বেও নদীর সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। তাই বাইকে যেতে যেতে সেই নদীরও একটা ভিডিও করে ফেললাম। যাওয়ার সময় রাস্তার দুপাশের প্রাকৃতিক বন, গাছপালা ইত্যাদি এগুলো আমাদের চোখ এড়ালো না। তাই রাস্তার পাশের দুপাশের সবুজ প্রকৃতিকে দু চোখ ভরে দেখে নিলাম, আর সাথে সেটাকে করে ফেললাম ক্যামেরা বন্ধুও, যাতে সেটা তোমরা সকলেই দেখতে পাও। কেতুগ্রাম পাঁচুন্দি পেরিয়ে নিরোল গ্রামে প্রবেশ করলাম। এই নিরোল গ্রামে প্রবেশের পর আরও একটি গ্রাম পড়ে, তার নাম হলো শ্রীরামপুর। এই শ্রীরামপুর গ্রাম পেরিয়ে যাওয়ার পরে দক্ষিণ ডিহি, যে গ্রামেই দেবী অট্টহাস অবস্থিত। এখানে দেবীর অধরা অর্থাৎ নিম্ন ওষ্ঠ পতিত হয়েছিল। আমরা প্রায় চলে এসেছি অট্টহাসতলার একদম কাছাকাছি। সামনেই রয়েছে একটি নদী, যার নাম হলো ঈশানী। তো সামনেই দেখা যাচ্ছে শিব পার্বতী অর্থাৎ সতীকে নিয়ে যে ছবি আমরা যেটা জানি পৌরাণিক মতে, ঠিক সেরকমই একটি বিগ্রহ সামনে রাখা রয়েছে। বেশ সুউচ্চ, আনুমানিক 25 থেকে 30 ফুট মতো হবে। সামনের প্রশস্ত গেট পেরিয়ে ঢুকে পড়লাম মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনের অংশে। পিচ নির্মিত সড়ক রাস্তা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। সামনেই রয়েছে একটি বট গাছ, যার মাঝে একটি তাল গাছও রয়েছে। মন্দিরের ভেতরে যাওয়ার আগে তার বাকি প্রিমিসেসটা একটু ভালো করে ঘুরে দেখার কৌতূহল, আর সেই সুযোগে শুরু করলাম ভিডিও। সামনের মাঠে এরপর আমরা মন্দিরের আরো জুতো ছাড়বার তাই ভক্তরা যেন জুতো পরে মন্দিরে প্রবেশ না। সামনের অংশ বেশ সুসজ্জিত, পাথর বা টাইল। সামনে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ, যেটাতে পাহাড় বা পর্বতের দূরত্ব হয়ে থাকা একটা ফিলিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। খুবই সুন্দর, সুনিপুণভাবে তৈরি। মহাভারতের একটি চিত্রকেও এখানে তুলে ধরা হয়েছে।
সামনে রয়েছে রন্ধনশালা। এই দিকে দেখা যাচ্ছে পানীয় জলের একটা ট্যাপের ব্যবস্থা রয়েছে। আর সামনে রয়েছে মন্দিরের সামনে নবনির্মিত একটি চাতাল। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এটা 3-4 বছর আগের নির্মিত, অথচ গঠনশৈলী কিন্তু খুব প্রাচীন। এই মন্দিরটির নিচের অংশে ঠিক যেন পদ্মের পাপড়ির ন্যায় গঠনশৈলী। তো এবার আমরা ঢুকলাম এই চাতালটার ভেতরে। ওপরে খুব সুন্দর সুন্দর অয়েল পেন্টিং রয়েছে। বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই অসাধারণভাবে এটা তৈরি হয়েছে। তো দেখতে থাকো কি কি জিনিস এখানে দেখা যাচ্ছে। প্রতি সতীপীঠেই যেমন একটি দেবাদিদেব শিবের মন্দির থাকে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখানে শিবের মন্দিরের নাম হলো বিল্লেশ বা বিল্লেশ্বর। মন্দির পরিক্রমা আমাদের চলছে। সুন্দর নির্মিত চাতালটিকে দেখার পর অন্য কিছু দেখতে যেন মনই চাইছে না। কিন্তু এরপর আমরা দেখব সামনেই রয়েছে একটি যজ্ঞাগার। যজ্ঞাগারের চালটি বেশ পুরনো রীতিতে তৈরি, বেতের কাঠি দিয়ে এবং খড়ের চাল দিয়ে তৈরি। নিচেটি অবশ্য শ্বেত পাথর নির্মিত একটি সুন্দর যজ্ঞাগার। সামনে রয়েছে তসলা। এরপর আমরা এসেছি মন্দিরের গর্ভগৃহে, মেন মন্দিরে। এই যে ঠোঁট আকৃতি একটি অংশ এখানে রয়েছে, এটাই হলো দেবী অট্টহাসের প্রতিকৃতি। এখানে দেবীর অধরা বা নিম্নষ্ঠ পতিত হয়েছিল। এই বোর্ডে লেখা রয়েছে বিভিন্ন ধরনের নিয়মকানুন। আপনারা এলে অবশ্যই এই নিয়মগুলো ভালো করে জেনে তবেই আসবেন। মন্দিরের ট্রাস্টি বোর্ডের যে নিয়মগুলো, সেগুলো সকলের জন্যই সমানভাবে পালনীয়। এখানে রয়েছে মহাদেবের নটরাজ মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে একটি বাঁধানো জলাশয়, যার পাড়গুলো কংক্রিট দ্বারা বাঁধানো। এখানে একটি বড় ঘাটও রয়েছে এবং সামনেই রয়েছে সাফাই কর্মীরা, যারা এটাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সকলকে অনুরোধ করব এখানে কোনো প্লাস্টিক বা বর্জ্য ফেলবেন না। মায়ের স্থান অত্যন্ত পবিত্র, সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপর শুরু করলাম পুকুরের পাড় বরাবর এই মন্দিরটির আরও বেশ কিছু অংশকে পরিক্রম করে দেখা যাক আরও কি কি জায়গা, কি কি দর্শনীয় স্থান আমরা এই মন্দিরের মধ্যে দেখতে পাই। তো সাথে থাকো বন্ধুরা। এটি হলো পঞ্চমুণ্ডী আসন। মনে করা হয় এই বেদির নিচে 5টি নরমুণ্ডু অনেক দিন আগে হয়তো ছিল এবং সেখানে তন্ত্র সাধনাও করা হয়। তাই এই জায়গাটিকে পঞ্চমুণ্ডী আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর আমরা এলাম একটি কালী মন্দিরে, শ্রী শ্রী রতনটি কালিকা মাতা মন্দির। এই মন্দিরটিও অট্টহাসের মেন যে মন্দির প্রাঙ্গণ যতটা বাউন্ডারি ঘেরা আছে তার মধ্যেই অবস্থিত। জায়গাটি বেশ জঙ্গলাকীর্ণ, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর।
ইনি হলেন দেবী রতনটি কালী। তারপর আমরা শুরু করলাম আবার পরিক্রমা। সামনে যে শ্বেত বস্ত্র পরিহিত ব্যক্তিকে দেখছেন, উনি হলেন এখানকার মহারাজ। অনেক দিন থেকেই এই দেবী অট্টহাস মাতাকে উনি সেবা দিয়ে আসছেন। এই যে অনেক গাছ রয়েছে, এই গাছের ওপরে অনেক বাদুড়, শঙ্খচিল, ফিঙে ইত্যাদি পাখি, তাছাড়াও বক ও সারস জাতীয় পাখির প্রচুর এখানে আনাগোনা দেখা যায় এবং মাঝে মধ্যে হনুমানকেও দেখা যায়। তো প্রাকৃতিক পরিবেশে পশুরাও এখানে খুব সাবলীল ও স্বাধীনভাবে বিচরণ করে। আমরা চেষ্টা করব তাদের স্বাধীনতা যেন কোনো ক্ষেত্রেই বিঘ্নিত না হয়। সেই বট গাছটিকে আরও একবার ফিরে দেখা হলো। এটা হলো ভোগ ঘর, যেখানে 50 টাকা জনপ্রতি টিকিট কেটে মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরাও সেই প্রসাদ গ্রহণ করেছিলাম। এরপর আমাদের ফটো সেশনে যে ফটোশ্যুট করা হয়েছিল সেগুলো ভিডিওর শেষের দিকে থাকলো। তো অট্টহাস ভ্রমণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, অন্যদের শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে দেবে। ততক্ষণ টাটা, ধন্যবাদ।